আজকে যে গল্পটি প্রথমবার বলে শোনাবো তা হচ্ছে জাহান আরা সিদ্দিকীর লেখা, যার জন্ম বাংলাদেশের রাজশাহী জেলার 1957 সালে। বাবা বিচারক জনাব রইজ উদ্দিন সিদ্দিকী। শিক্ষাজীবনে তুখোর ও মেধাবী ছাত্রী জাহান আরা সিদ্দিকী হোলি ক্রস কলেজ থেকে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ইতিহাস বিভাগে অনার্স এবং এমএ করার পর 1981 সালে যোগদান বাংলাদেশের সিভিল সার্ভিসে, কাস্টমস অ্যান্ড এক্সাইজে। বর্তমানে তিনি কমিশনার, কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাটে কমিশনার হিসেবে ঢাকায় কর্মরত। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের মধ্যে প্রতিবর্ত প্রদোষকাল, অন্তর্দ্বীপ, চক্রবন্দি, মেঘের শেষ রং, ভূত দর্শন, জ্যোৎস্না যখন কথা বলে, প্রত্ন, অরণ্য, বৈধ অবৈধ, যত সব ভূতের গল্প, শেষ সংলাপ, মনসিজ, সংবর্ত এবং ভূত রহস্য গল্প উল্লেখযোগ্য। এছাড়া বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে তার প্রচুর গল্প প্রকাশিত হয়েছে। সৃজনশীল ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণধর্মী লেখনীর জন্য সাহিত্য জগতে তিনি অল্প সময়েই বেশ সাড়া জাগিয়েছেন। তিনি পৃথিবীর প্রায় 40টির মতো দেশও ভ্রমণ করেছেন। দেরি না করে শুরু করা যাক আজকে তারই রচিত একটি খুব সুন্দর গল্প, যার নাম হচ্ছে কফিন। গল্প পাঠে আমি বিদিশা বালা। আজ থেকে আপনাদের জন্য নতুন নতুন গল্প সম্ভার আমি নিয়ে আসতে চলেছি বাংলায়, যার রচনা সমগ্র শুনে আপনাদের মন পরিতৃপ্ত হবে। মতোই যারা ভূত সম্পর্কে জানতে অনেক বেশি আগ্রহী এবং ভূত পিয়াসী মন তাদের বারবার মনে করায় যে তাদের ছোটোবেলাটা অনেক সুন্দর ছিল, তাদের আবার আমি সেই দিনগুলোকে আমরা নতুনভাবে পরিবেশন করে তুলতে চাই। তাদের আবার আমি নতুন করে সেই সমস্ত দিনগুলি পরিবেশন করতে চাই। তাহলে আসুন শোনা যাক আজকের গল্প কফিন। শীতটা তখনও তীব্র হয়ে জেকে বসেনি। সেপ্টেম্বর মাস শেষ হয়ে এসেছে। সে সময়কার ঘটনা। প্যারিসের রাস্তার দুপাশে গাছগুলোর পাতার মরিচা রং ধরেছে। আনন্দ উচ্ছল যুবক যুবতীরা এদিক সেদিক ভ্রমণে ব্যস্ত। এমন সময় আমি প্যারিসে গেলাম। এত অপরূপ সুন্দর ভাস্কর্যে পরিপূর্ণ শহর, অনিন্দ সুন্দর কারুকার্যে খচিত ঘরবাড়ি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। কিন্তু প্যারিসে আমি থাকলাম না। আমার গন্তব্যস্থল ছিল বন্ধুর বাড়ি। প্যারিস থেকে বেশ খানিকটা দক্ষিণে তার বাড়ি। ঘণ্টা দেড়েকের যাত্রা শেষে আমি সেখানে পৌঁছলাম। যাত্রাপথ অতি মনোরম। দুপাশে সবুজের সমারোহ। কোথাও উঁচু নিচু গাছপালা ঘেরা অঞ্চল, কোথাও সমতল ভূমি, শস্যক্ষেত, সব যেন ছবির মতো। বন্ধুর বাড়ি বড় রাস্তা ছেড়ে সামান্য ভিতরে। গ্রামে ছোটোখাটো গির্জার পিছনে বাড়িটা। যাত্রাপথ অপূর্ব সুন্দর, গাছ আর ফুলে ছাওয়া। মানুষজন খুব কম, যা আছে তাও বেশিরভাগ বুড়ো বুড়ি। বন্ধু আমাকে পরম সমাদরে অভ্যর্থনা জানালো। সে স্ত্রী রেবাকে নিয়ে একাকী 3তলা বাড়িতে থাকে। বাড়ির প্রবেশ পথে গেটের উপরে দুটো পাথরের নানী মূর্তি। চারিদিকে পাইন গাছের ছড়াছড়ি। ওদের 2 ছেলে মেয়েই আমেরিকাতে। 1তলায় ড্রয়িং রুম, কিচেন, বারান্দা। 2তলাতে ওদের বেডরুম। 3তলার পুরোটা ওরা আমাকে ছেড়ে দিল। এই তলাটা ওদের ছেলেমেয়েরা ছুটিতে এলে ব্যবহার করে, অন্য সময় তালা দেওয়া থাকে। ঘরটা মাঝারি, দুপাশে বড় বড় কাচের জানলা। জানালা দিয়ে প্রাচীন পাইন গাছ দেখা যায়, তবে আশেপাশে ঘরবাড়ি চোখে পড়ে না। সন্ধেবেলা যখন সরু সিঁড়ি বেয়ে মালপত্র নিয়ে ওপরে উঠছিলাম, তখন কাঠের সিঁড়িতে আমার জুতোর শব্দে এক ধরনের অদ্ভুত আওয়াজ হচ্ছিল। ঘরে ঢুকে মনে হলো আমি যেন মনুষ্য জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। কথাটা ভেবে অবশ্য নিজেরই হাসি পেল। একই সঙ্গে একটা অস্বস্তিকর অনুভূতির অস্তিত্ব টের পেলাম।
সকাল সকাল রাতের খাবার খেয়ে নিলাম। বন্ধু সস্ত্রীক ঘুমাতে চলে গেল। আমিও ঘরে গিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। দরজা সংলগ্ন কাঠের সিঁড়িতে পায়ের আওয়াজ। ভাবলাম বন্ধুটি কোনো কারণে উপরে উঠছে। এরপর কানে এলো কথাবার্তার আওয়াজ। একজন নারী কণ্ঠ উদ্বিগ্ন স্বরে কিছু বলাবলি করছে। আমি ধর্মর করে উঠে বসলাম। বন্ধুর কোনো বিপদ আপদ হলো না তো? ভাবছি দরজা খুলে দেখি কি হয়েছে। সে সময় কানে এলো কান্নার আওয়াজ। এ আওয়াজ রেবার নয়, অন্য কোনো নারীর। আমি অবাক হয়ে গেলাম। এ বাড়িতে তো এ সময় আমরা তিনজন ছাড়া আর কেউ নেই। তবে এ কার গলা? এসব যখন ভাবছি ঠিক সেই সময় কান্নার আওয়াজ মিলিয়ে গেল। আমি কিছুক্ষণ কান খাড়া করে রাখলাম। তারপর আমার চোখ কখন যে ঘুমে জড়িয়ে এসেছে নিজেও জানি না। ঘুম ভাঙল বেশ দেরিতে। নাস্তার টেবিলে গিয়ে বসতেই বন্ধুটি উঠে বলল, শোন, আমার দুদিনের জন্য বাইরে যেতে হচ্ছে। পাউরুটিতে মাখন লাগাতে লাগাতে জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছ? ব্রাসেলস থেকে সকালে আমার ভাই ফোন করেছিল। ঢাকা থেকে সে সেখানে মাত্র 3 দিনের জন্য এসেছে। ওর পক্ষে আসা সম্ভব নয়। আমি ট্রেনে করে গিয়ে দেখা করে আসব। আমি তাহলে প্যারিসে ফিরে যাই? প্রয়োজন কি? রেবা তো থাকছেই, আর আমি আজ দুপুরে গিয়ে পরশু সন্ধ্যাতেই ফিরে আসব। চলো, তোমার সঙ্গে আমিও যাই। প্রস্তাবটা শুনে রেবার মুখটা শুকিয়ে গেল। বন্ধু তার দিকে এক পলক তাকিয়ে বলল, আসলে তুমি আছো বলেই আমি যাচ্ছিলাম, নইলে রেবা আমাকে একাকী ছাড়তো না। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন? এবার রেবা মুখ খুলল, ওরে বাবা, এ বাড়িতে আমি একলা থাকতে পারবো না। কি সমস্যা এ বাড়ির? আমার ভয় করে। সঙ্গে সঙ্গে আমার গত রাতের কথা মনে পড়ল। তাই তো, ব্যাপারটা ভুলেই গিয়েছিলাম। এদের বাড়িতে নতুন কোনো অতিথিও দেখছি না। রাতে তবে হয়েছিল কি? রেবা কেন একলা থাকতে ভয় পায়? কৌতূহল ভরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, রাতে আমার পাশের রুমে কে কাঁদছিল? বন্ধু ও রেবা দুজনেই চোখাচোখি করল। ওদের দৃষ্টির দিকে তাকিয়েই বুঝলাম কিছু একটা রহস্য আছে। রেবা ভয়ার্ত কণ্ঠে বলল, রাতে আবার কে এলো? এ বাড়িতে আমরা 3 জন ছাড়া আর তো কেউ নেই। আমি হতভম্ব হয়ে গেলাম। তবে কি আমি ভুল শুনলাম? ওরা দুজন তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে দেখছিল। আমি বিব্রত হয়ে বললাম, সারাদিনের ক্লান্তিতে ঘুমের ঘরে কি শুনেছি? বাবা বলল, আপনি ঠিকই শুনেছেন। চমকে উঠলাম। মানে? শুনুন, এ এক ভৌতিক বাড়ি। সারাদিন সব ঠিকঠাক, কিন্তু রাত্রিবেলা মাঝে মধ্যেই মনে হয় অন্য ঘরে কে যেন কথা বলে, কখনো কাঁদে, অথচ সেখানে কেউ নেই। রেবা মাথা নেড়ে বলল, না, প্রথমে আমি শুনেছিলাম, সেদিন ও বাড়িতে ছিল না। সারাদিন মনে হলো পাশের ঘরে একজন নারী কাঁদছে। আমি তো অবাক। সেই সঙ্গে কৌতূহলও জেগে উঠল। দরজা খুলে পাশের ঘরে গিয়ে দেখি কেউ নেই। আমি ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি ঘরে ঢুকে সারা রাত আলো জ্বালিয়ে বসে রইলাম। এরপর আর কোনো শব্দ পাওনি? না। এ ধরনের ঘটনা তাহলে এ বাড়িতে একবারই ঘটেছিল? আমি আর কখনো এ বাড়িতে একলা রাতই কাটাইনি। চিন্তিত হয়ে আমি জিজ্ঞাসা করলাম, একলা রাতেই তবে এসব শোনা যায়? রেবা দিনের আলোতেও এসব আলোচনা করতে যেন ভয় পাচ্ছে। ভীত কণ্ঠে বলল, তাই বা বলি কিভাবে? আমার মেয়ে যখন আমেরিকা থেকে এলো, সেও এরকম আওয়াজ শুনেছে। ওর দুর্দান্ত সাহস। সে দরজা খুলে সমস্ত ঘরে আলো জ্বেলে খুঁজেছে, কিন্তু কাউকে দেখেনি। পরদিন সকালে সে আমাদের হাসতে হাসতে বলেছে, মনে হচ্ছে এটা একটা ভূতের বাড়ি। আমি রাতে ওপরতলায় ওকে আর একলা ঘরে থাকতে দিতে রাজি হইনি, কিন্তু সে নাছোড়বান্দা। বলে ভূত যদি থেকেই থাকে, তবে তার সঙ্গে দেখা হয়ে যাবার অভিজ্ঞতা থেকে সে নিজেকে বঞ্চিত করে কেন?
ভূত দেখার জন্য সে রাতে ইচ্ছে করে সে ঘরে ঘুমালো। সে কি কিছু দেখেছিল তারপর? আমি ওর পাশের সবগুলো ঘরের বাতি জ্বালিয়ে রেখেছিলাম। আমিও জেগেছিলাম, শব্দ টব্দ শোনা যায়নি। বোঝা যাচ্ছে অন্ধকারেই এসব শোনা যায়। রেবা লজ্জিতভাবে বলল, আসলে কথাটা আমাদের মনে ছিল না, নইলে আপনার পাশের ঘরের বাতিটা জ্বালিয়ে রাখতাম। বন্ধুটি বলল, তোমার ভয় লাগলে না হয় নাই গেলাম। আমি হেসে বললাম, ঠিক আছে, আজ রাতটা না হয় আমি ভূতের সঙ্গে কথা বলে কাটালাম। মুখে মুখে বাহাদুরি করলেও ভেতরে ভেতরে অস্বস্তি ভাবটা থেকে গেল। বন্ধুটি নির্ধারিত সময়ে ব্রাসেলসের পথে রওনা দিল। বিকেলে রেবা আমাকে আশেপাশের অঞ্চলটা ঘুরে ঘুরে দেখালো। কজন লোক বন্দুক নিয়ে মাঠে খরগোশ শিকার করছে। ঘরবাড়িগুলো সুন্দর করে সাজানো। রাস্তার পাশে গাছগুলো গোলাপি ফুলের ভারে নুইয়ে পড়েছে। গুচ্ছ গুচ্ছ বেরি ঝুলছে কটা গাছে। মুগ্ধ হয়ে আমি শুধু দেখতে থাকলাম। খানিক দূরে একটা নদী, নদীর তীরে পাথুরে নুড়ি আর গাছপালা। গাছের ডালগুলো স্বচ্ছ নদীর জলের ওপর হুমড়ি খেয়ে পড়েছে। দূরে ছোটোখাটো পাহাড়ের সারি, সবুজ গাছে ছাওয়া। মনে হলো এত সুন্দর জায়গায় যারা থাকে তারা কতই না ভাগ্যবান। সন্ধ্যার দিকে দুজনা বাড়ির দিকে যাত্রা করলাম। বাড়ির পিছনে উঁচু ছোটোখাটো সবুজ লন। লনের একপাশে শীতের জন্য রাখা জ্বালানি কাঠের গুঁড়ি। বললাম, লনটা তো বেশ সুন্দর। রেবা বলল, বিকেলে মাঝে মধ্যে এখানে বসে চা খাই আমরা। লন থেকে বাড়ির সামনের দিকে এগোচ্ছি, হঠাৎ আধো অন্ধকারে বাড়ির নিচের দিকে একটা দরজা চোখে পড়ল। থমকে দাঁড়িয়ে রেবাকে জিজ্ঞাসা করলাম, এ বাড়িতে ভূগর্ভস্থ ঘর আছে নাকি? এ বাড়িতে ভূগর্ভস্থ ঘর আছে দেখছি। হ্যাঁ, কিন্তু আমরা কখনো সে ঘরে ঢুকিনি। কেন? যার কাছ থেকে বাড়িটা কিনেছিলাম সে একটা শর্ত দিয়েছিল। কী শর্ত? সে দরজাটা তালা দিয়ে বন্ধ করে রেখে যাবে, আমরা কখনো ঘরে ঢুকবো না। এ অদ্ভুত শর্তের কি তোমরা কারণ জিজ্ঞাসা করনি? না, ভেবেছি হয়তো তার কোনো আবেগময় স্মৃতি ওখানে জড়িয়ে আছে। এ কথা কেন মনে হলো? শুনেছিলাম ওখানে একটা কফিন রাখা আছে। পাড়া প্রতিবেশীদেরও কিছু জিজ্ঞাসা করনি? ওদের সঙ্গে এখনও তেমন কথাবার্তা হয়নি। আসলে মাত্র 1 মাস হলো বাড়িটা কিনেছি। এত কম দামে এত সুন্দর বাড়ি পেলাম বলেই কেনা। নইলে আগে আমরা প্যারিসের ছোট্ট একটা ফ্ল্যাটে থাকতাম। সেখানে বাড়ি ভাড়া খুব বেশি। ভেবে দেখলাম গ্রাম থেকে যখন প্যারিসের সঙ্গে এত সুন্দর যোগাযোগ রাখা যায় তখন আর ওখানে থাকি কেন। আমি রেবার কথা মনোযোগ দিয়ে শুনছিলাম না। ওই ভূগর্ভস্থ ঘরটায় কফিন রাখা আছে শুনেই আমার কৌতূহল জেগে উঠেছিল। নিচু পথে হেঁটে দরজার কাছে গিয়ে ধাক্কা দিলাম। শক্ত কাঠের দরজা, কিছুতেই খুলল না। তালাটাতেও মরিচা ধরে গেছে। বোঝা যায় বহুদিন এ ঘরে কেউ ঢোকেনি। মৃতদেহ শুদ্ধ কফিন রেখে হয়তো দরজাটা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। রাতে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ গল্প করে যে যার ঘরে শুতে গেলাম। চোখে ঘুম আসতে সময় লাগলো না। কনকনে শীতের রাত, কম্বলটা মাথার উপর উঠিয়ে দিয়ে ঘুমাচ্ছি। হঠাৎ পায়ের শব্দে ঘুম ভেঙে গেল। কান পেতে শুনলাম কেউ একজন হাঁটছে। কে এলো এত রাতে? বিছানা ছেড়ে উঠে বসলাম। কেউ নেই, চারিদিক নিস্তব্ধ। আমি কি ঘুমের ঘোরে ভুল শুনছি? আবার বিছানায় শুয়ে পড়লাম। ঘুম সবে ধরে এসেছিল। মনে হলো দরজায় কেউ টোকা দিচ্ছে। টুক টুক টুক। আবারও দরজায় টোকা। দরজা খোলা কি ঠিক হবে? টুক টুক টুক। শব্দটা এবার অস্থির হাতের। দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কে? নারী কণ্ঠের উত্তর এলো, আমি। মনে হচ্ছে রেবার কণ্ঠস্বর। ও তুমি? আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে দরজা খুললাম। দরজার অপর প্রান্তে রেবা বলল,
দরজা খুলতে ভয় পাচ্ছিলে বুঝি? না, ভয় পাবো কেন? তুমি ঠিকই ভয় পেয়েছিলে, স্বীকার করতে লজ্জা পাচ্ছিলে বলে। রেবার কণ্ঠস্বরে বিদ্রূপ। আমি অবাক হলাম। রেবা নিজেই ভয় পায়, সে কিনা এ নিয়ে আমাকে উল্টো ব্যঙ্গ করছে। বিরক্তি চেপে জিজ্ঞাসা করলাম, এত রাতে কী ব্যাপার? এসো আমার সঙ্গে। আমি আর কিছু জিজ্ঞাসা করার আগেই রেবা কাঠের সরু পেঁচানো সিঁড়ি বেয়ে নামতে লাগলো। আমিও ওকে অনুসরণ করতে থাকলাম। ও একেবারে নিচতলায় নেমে সদর দরজা খুলে ফেলল। ঠান্ডা বাতাস মুখের ওপর ঝাপটা দিয়ে গেল। কিন্তু ও কি, দরজা খুলে ও বাইরে বের হলো কেন? রেবা এত দ্রুত যাচ্ছে যে আমি তার হাঁটার গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছি না। আমার মাথায় কিছু কাজ করছে না, অন্ধভাবে সম্মোহিতর মতো ওর পিছু পিছু যাচ্ছি। সদর দরজা খোলা। রেবা বেরিয়ে গেল। ভূগর্ভস্থ ঘরের সামনে সে দাঁড়াতেই ভেতর থেকে ঘরটা খুলে গেল। ভেতরে ঢুকে পড়ল সে। ওর পিছনে আমি। ঘরে মৃদু আলো জ্বলছে। সে আলোয় চোখে পড়ল একটা পাথরের কফিন। কিন্তু ঘরে আর কেউ নেই। রেবা তবে গেল কোথায়? হঠাৎ চমকে উঠলাম। এ কী করছি আমি? রাত দুপুরে একাকী একটা মৃতদেহ শুদ্ধ কফিনের পাশে দাঁড়িয়ে আছি। ঘরে কাউকে দেখা যাচ্ছে না বটে, তবে অদৃশ্য কারো উপস্থিতি টের পাচ্ছি। কোনো অদৃশ্য শক্তি যেন মন্ত্র বলে আমার গতিবিধি নিয়ন্ত্রণ করছে। আমি আপ্রাণ চেষ্টা করে বাইরে বেরোনোর জন্য পা উঠালাম, কিছুতেই পা উঠল না। ঠিক সেই সময় বাইরে রেবাদের পোষা কুকুরটার গর্জন কানে ভেসে এলো। ক্রুদ্ধ কণ্ঠে সে গড়গড় করে কাউকে যেন হুমকি দিচ্ছে। আমি এতক্ষণ নিশ্চল হয়েছিলাম। কুকুরটার চিৎকারে শরীরে বল ফিরে এলো। এক লাফে ঘরের বাইরে এসে উপরের দিকে ছুটতে লাগলাম। ঘরে ঢুকে আমি হাঁপাতে হাঁপাতে বিছানায় শুয়ে পড়লাম। এরপর আমার কিচ্ছু মনে নেই। সম্ভবত গভীর নিদ্রায় মগ্ন হয়ে গিয়েছিলাম। কিন্তু আশ্চর্যজনকভাবে পরদিন সকালে ঘটনাগুলো বাস্তব বলে মনে হলো না। পুরো ব্যাপারটা যেন স্বপ্নের মধ্যে ঘটেছিল। আমি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম। হঠাৎ মাথায় বুদ্ধি খেলে গেল। গিয়ে দেখি তো ঘরের দরজাটা খোলা কি না। আমি যদি সত্যিই সে ঘরে প্রবেশ করে থাকি, তবে দরজাটা নিশ্চয়ই খোলা থাকবে। সঙ্গে সঙ্গে ছুটে গেলাম সেখানে। দরজার হাতল ধরে টানলাম, না, বন্ধ দরজা। ঠিক এই সময় সেখানে রেবা এসে হাজির হলো। সবিস্ময়ে জিজ্ঞেস করল, সে কি, তুমি ওই দরজাটা খুলতে যাচ্ছ কেন? গতকাল রাতে তুমি আমাকে এখানে। আমার কথার মাঝখানে রেবা বলে উঠল, গতকাল রাতে আমি এখানে আসবো কিভাবে? আমি বিব্রত হয়ে বললাম, স্বপ্ন দেখেছিলাম। রেবা সন্দিগ্ধ স্বরে জিজ্ঞেস করল, কি ব্যাপার বলো তো? না, তেমন কিছু নয়। তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ। সত্যি করে বলো তো, গত রাতে কি তুমি আমাকে এখানে দেখেছিলে? আমার সম্ভবত দৃষ্টিভ্রম হয়েছিল। অবশ্যই, আমি তো গত রাতে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিলাম। বহুদিন এত ভালো ঘুম হয়নি। আমি আর এ নিয়ে কথা বাড়াতে চাইলাম না, তবে মনের ভেতরটা খচখচ করতে থাকলো। দুজন যখন অন্যান্য বিষয় নিয়ে কথা বলছি, সে সময় নিচ থেকে কুকুরটার ভয়ঙ্কর গর্জন ভেসে আসলো। রেবা অবাক হয়ে বলল, সে কি, ও তো কখনো এভাবে চেঁচামেচি করে না। গিয়ে দেখি কি হলো। রেবার সঙ্গে আমিও নিচে গেলাম। ভূগর্ভস্থ ঘরটার সামনে দাঁড়িয়ে উত্তেজিত কুকুরটা ঠ্যাং তুলে দরজাটা আঁচড়াচ্ছে আর ক্রমাগত ঘেউ ঘেউ করে যাচ্ছে। রেবা ওর চেন ধরে যতই ওকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ততই সে প্রায় ছুটে চলে যেতে চায়। আমিও রেবা দুজন সম্মিলিতভাবে ওকে টেনে হিঁচড়ে বাগানের অন্য প্রান্তে নিয়ে গেলাম। সেখান থেকে ওর ভাব দেখে মনে হলো ওই ঘরের ভিতর যেন তার শত্রু লুকিয়ে আছে। রাতে শুতে যাওয়ার আগে রেবা বলল, আমার খুব ভয় করছে। সত্যি বলতে কি, আমারও খুব ভয় ভয় করছিল। তবু মুখে সাহস টেনে বললাম, কিসের ভয়? কুকুরটা ওই ঘরটার সামনে এত দাঁড়িয়ে চেঁচাচ্ছিল কেন? ওকে অভয় দেওয়ার জন্য বললাম, ওসব জন্তু জানোয়ারের আচরণে কি কোনো ঠিক আছে? আমি মনে করি ওদের আচরণ বরং
আমাদের আচরণের চাইতে বেশি সঙ্গতিপূর্ণ, কিন্তু আমরা দুজনেই দেখছি ওখানে কেউ নেই। ঘরের ভিতর থাকতে পারে, মনে রেখো সেখানে একটা কফিন রাখা আছে। এমন যদি হয় যে মৃত আত্মা কোনো কারণে হঠাৎ করে সজীব হয়ে ওঠে। কী সব অদ্ভুত কথাবার্তা বলছো রেবা? তুমি বলো, এসব কাণ্ড কারখানায় তুমি কিভাবে ব্যাখ্যা করবে? শুধু কুকুরটার ব্যাপার নয়, গত রাতে তুমিও। আরে ওটা সম্ভবত দুঃস্বপ্ন ছিল। তোমার কথার স্বরেই বোঝা যায় এ ব্যাপারে তুমি নিশ্চিত নও। যদি তোমার এত ভয় করে, তবে চলো দুজন বরং গল্প করে রাতটা কাটিয়ে দিই। দুজনে বারান্দায় বসে বেশ কিছুক্ষণ গল্প করলাম। কুকুরটা রেবার কোল ঘেঁষে বসে আছে, ওর দুটো কান উৎকীর্ণ, যেন কিছু শোনার অপেক্ষায় আছে। কিছুক্ষণ পর আমাদের দুজনের চোখেই ঘুম জড়িয়ে আসতে লাগলো, এমনকি কুকুরটার চোখেও ঘুমে ঢুলুঢুলু হয়ে উঠল। আর থাকতে না পেরে দুজনে যে যার ঘরে ঘুমাতে গেলাম। রেবা ভয় তাড়াতে কুকুরটাকে ঘরে নিয়ে গেল। আমি গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ রেবার ডাক শুনে ধর্মর করে উঠে বসলাম। দরজার অপর প্রান্তে রেবাকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? শিগগির এসো আমার সঙ্গে। রেবার পিছু পিছু আমি নিচে নেমে গেলাম। বাগানে ঢুকতেই আমি জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছি আমরা? রেবা ঠোঁটের ওপর হাত রেখে ইশারায় চুপ করতে বলল। আধো অন্ধকারে রেবা হেঁটে যাচ্ছে। ওকে বড় রহস্যময়ী বলে মনে হচ্ছে, কিন্তু না বুঝেই আমি ওর পিছে পিছে যাচ্ছি। হঠাৎ খেয়াল করলাম ওর রাতের পোশাক পরে নেই। লম্বা একটা স্কার্ট পরেছে, মাথাটা চাদর দিয়ে ঢাকা। সে কি, রেভাবে কীভাবে পোশাক পাল্টে ফেলল? ওর মুখটা দেখতে পাচ্ছি না, পিছন দিকটা দেখা যাচ্ছে। রেবা সেই মাটির নিচের ঘরটার দরজার সামনে গিয়ে দাঁড়ালো। আশ্চর্যজনকভাবে দরজাটার ভেতর থেকে খুলে গেল। আমার বোধশক্তি কেমন যেন লোপ পেতে চলেছে। মাথায় চিন্তা ভাবনা খেলা করছে না। বোকার মতো রেবার পিছু পিছু ঘরের ভেতর ঢুকলাম। মাঝারি আকারের একটা ঘর, ভেতরটা স্বল্পালোকিত। সেই আলোতে ঘরের ভেতর সবটা চোখে পড়ে। ঘরের এক প্রান্তে একটা শবাধার, ঠিক গত রাতে যেমনটা দেখেছিলাম তেমনই, তবে এখন আরও স্পষ্ট করে দেখা যাচ্ছে। এ ধরনের পাথরে নির্মিত শবাধার আমি প্যারিসে গির্জায় আগে দেখেছি। শবাধারের ওপর রাজারানী বা পরিষদদের অপূর্ব সব শায়িত মূর্তি, কিন্তু এ শবাধারের ওপর কোনো মূর্তি নেই, ঘরে কোনো আসবাবপত্রও নেই। রেবা কেন আমাকে এখানে নিয়ে এলো? ফিরে তাকিয়ে কথাটা ওকে জিজ্ঞাসা করতে যাব, ওর মুখের দিকে তাকিয়ে ভীষণভাবে চমকে উঠলাম। এ কি, এ তো রেবা নয়। মধ্যবয়স্ক একজন শ্বেতাঙ্গ মহিলা, ম্লান আলোতেও তার চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছে। চোখ দুটোতে কোনো জ্যোতি নেই। এ কে? ভয়ে আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। কার সঙ্গে আমি এত রাতে শবাধারের পাশে দাঁড়িয়ে? রেবার রূপ ধরে কে আমাকে এখানে ডেকে এনেছে? কী এর উদ্দেশ্য? কানের কাছে কেউ একজন অস্ফুটে বলে উঠল, শিগগির পালাও। আমি ঘুরে দাঁড়িয়ে দৌড়ে যেতে যাব, এমন সময় ঠান্ডা হাত দিয়ে কেউ আমার হাতটা চেপে ধরল। স্পর্শে আমার সমস্ত শরীর শিউরে উঠল। কঠিন নারীকণ্ঠ বলে উঠল, দাঁড়াও। অনুভব করলাম এই শীতের রাতে আমিও ঘামতে শুরু করেছি। নারীকণ্ঠ নির্দেশ দিল, শবাধারের ঢাকনাটা খোলো। আমার বুকের ভিতরটা তখন থরথর করে কাঁপছিল। বহু কষ্টে উচ্চারণ করতে পারলাম, কে তুমি? সে প্রশ্নের উত্তর না দিয়ে সে বলল, বাড়িটা তোমার সুন্দর লেগেছে তাই না? হ্যাঁ। এ বাড়িতে তুমি সারা জীবন থাকতে চাও? না। কেন নয়? এত সুন্দর প্রকৃতি, এত চমৎকার বাড়ি, থাকবে না কেন? আমি আমি এ বাড়িটা তোমার জন্য খালি করে দেব। তুমি আমার সঙ্গে থাকবে। কি অসংলগ্ন কথাবার্তা!
কাঁপতে কাঁপতে বললাম, প্লিজ আমাকে যেতে দিন। মহিলা হেসে উঠল। সে অস্বাভাবিক হাসি শুনে আমি কাঁপতে থাকলাম। আমার মনে হচ্ছিল আমি জ্ঞান হারিয়ে ফেলব, কিন্তু তার আগেই আবার তীক্ষ্ণ কণ্ঠে সে বলল, কফিনের ঢাকনাটা খুলছ না কেন? কোনো অদৃশ্য শক্তির বলেই যেন শরীরে বল ফিরে এলো। আমি কফিনের ঢাকনাটা ঠেলে সরিয়ে দিলাম। একজন নারীর মৃতদেহ কফিনের ভিতরে শায়িত, চোখের ভেতরের অংশ গলিত। আমার চোখের সামনে কি দেখছি আমি? পাশে দাঁড়ানো মহিলার দিকে ভালো মতো তাকালাম, তারপর কফিনের মধ্যে শায়িত মহিলার দিকে। দুটো চেহারা হুবহু এক। একই মহিলা আমার পাশে জীবন্ত দাঁড়ানো এবং একই সঙ্গে এক পোশাকে কফিনের ভেতরে শায়িত। মৃতজনের চোখ পচে গলে গেছে। অন্যজনের আবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম। আমার চোখের সামনে দ্রুত গলে যাচ্ছে তার চোখের ভেতরাংশ। হঠাৎ হাত বাড়িয়ে সে চেপে ধরল আমার অপর হাত। আমি চিৎকার করে ছুটে পালিয়ে যেতে চেষ্টা করলাম, কিন্তু কঠিন বন্ধন, সে শীতল স্পর্শের বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করতে পারলাম না। আমি জ্ঞান হারালাম। কতক্ষণ সংজ্ঞাহীন অবস্থায় ছিলাম আমি জানি না। জ্ঞান ফেরার পর দেখি আমি বিছানায় শুয়ে আছি। ধীরে ধীরে সব ঘটনা শুনলাম। ভোরবেলা রেবা আমাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। ঘরের দরজা খোলা, কোথাও আমি নেই। সে প্রতিবেশী একজনকে খবরটা জানায়। সে তাকে বলে বেসমেন্ট খুঁজে দেখতে। মাটির নিচের ঘরে এ বাড়ির কর্ত্রীকে কবর দেওয়া আছে। একলা বিশাল বাড়ির অধিকারিণীর জীবন অসহ্য মনে হওয়ায় মাথায় পিস্তলের গুলি করে নাকি সে আত্মহত্যা করেছিল। মৃতদেহের পাশে একটা কাগজে তার লিখিত ইচ্ছা অনুযায়ী তাকে বেসমেন্টে সমাহিত করা হয়েছিল। এরপর তার বোন এ বাড়ির মালিক হয়। সে বাড়িটা ঠিকঠাক করে ভাড়া দেয়। ভাড়া নিয়েছিল এক বিপত্নিক ভদ্রলোক। তিনি নাকি অদৃশ্য হয়ে গিয়েছিলেন, কেউ তাকে কোথাও খুঁজে পায়নি। আবার একজনকে বাড়িটা ভাড়া দেওয়া হয়। সংস্কার কাজ চালাবার সময় তারা বেসমেন্টের ঘর খোলে। খোলার সঙ্গে সঙ্গে তীব্র দুর্গন্ধ নাকে এসে লাগে। আবিষ্কৃত হয় ভদ্রলোকের মৃতদেহ। শবাধারের পার্শ্বে মৃত অবস্থায় পড়েছিল তার আংশিক গলিত দেহটা। এ ঘটনার পর এ বাড়ি কেউ ভাড়া নেওয়া দূরে থাক, কিনতেও রাজি হয়নি। সবাই বলাবলি করত নিঃসঙ্গ মহিলার প্রেতাত্মা একলা পুরুষ এ বাড়িতে এলেই তাকে তার কফিনের কাছে নিয়ে যাবে। দীর্ঘ 10 বছর বাড়িটা এভাবেই পড়েছিল। ভদ্রমহিলার বোনের ইতিমধ্যেই মৃত্যু হয়। তার ছেলে বাড়িটা সংস্কার করে বেচার উদ্যোগ নেয়। ততদিনে ঘটনা সবার মন থেকে ম্লান হয়ে গিয়েছে। আর অল্প দাম পেয়ে আমার বন্ধু খুশি হয়ে সেটা কিনে নেয়। আমার অদৃশ্য হবার খবর পাড়া প্রতিবেশীরা শোনার সঙ্গে সঙ্গে তাদের পূর্বের স্মৃতি মনে পড়ে গিয়েছিল। ছুটে এসে তারা বেসমেন্টের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু এত শক্তভাবে বন্ধ সে দরজা যে তারা খুলে উঠতে পারেনি। শেষ পর্যন্ত মিস্ত্রি ডেকে দরজা ভেঙে আমার সংজ্ঞাহীন দেহ আবিষ্কার করেছে। কিভাবে যে আমি ওই বন্ধ দরজার ভিতরে গিয়েছিলাম সে এক রহস্য। তো শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আজকের কাহিনী? আশা করছি আপনাদের প্রত্যেকের এই কাহিনীটি শুনতে খুব ভালো লেগেছে। এরকমই অন্যান্য অনেক গল্পের সম্ভার নিয়ে আমি বিদিশা বালা আপনাদের জন্য প্রতি সপ্তাহে হাজির হব। দয়া করে এই চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। ধন্যবাদ।